অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চ্যালেঞ্জ করছেন, তিনি মাথা নিচু করবেন না, মাথা দেব না, গলা কাটতে পারো। আচ্ছা, অভিষেকের বিরুদ্ধে যদি এখন অভিযোগ প্রমাণ করে বা ধরে, অভিষেক যদি 6 মাস জেল খাটে তাহলেও সে হিরো। আর যদি জেল লোকে না খাটাতে পারে তাহলে এবার থেকে লোকে বলবে ওর বিরুদ্ধে অভিযোগটা সবটাই কমপ্লিটলি মিথ্যে অভিযোগ। একুশে জুলাই কি শুধু শহীদ দিবস, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের ট্রেলার? যে মঞ্চ থেকে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ হলো তৃণমূল, সেই মঞ্চেই অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ কি বলল? লড়াই এখনো শেষ হয়নি। তাহলে কি ঋতব্রতদের দিয়ে তৃণমূল ভাঙার বিজেপি স্ট্র্যাটেজি ব্যাকফায়ার করলো? শুভেন্দুর আক্রমণ, দুর্নীতির অভিযোগ, মামলা, সবকিছুকে ছাপিয়ে কি ফের মমতা অভিষেকের আবেগই বড় হয়ে উঠছে রাজনীতিতে? 21শে জুলাইয়ের পর কি এবার বিজেপিকেই নতুন স্ট্র্যাটেজি ভাবতে হবে, নাকি এই জনসমুদ্র আসলে ঝড়ের আগের শান্তি? 21শে জুলাই মমতার প্রত্যাবর্তন কি হবে নতুন টার্নিং পয়েন্ট? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্যের সাথে। মমতা ব্যানার্জি আবার ফ্রন্ট ফুটে খেলছে 21শে জুলাইয়ের সফলতার পরে। আপনি কি এর সাথে একমত? আজকে টেলিগ্রাফ কাগজে একটা খুব ভালো হেডিং করেছে, যে পাইট পাইপার মমতার ছবি দিয়ে মাসিওয়ালা এবং তারপর পজ। এটা ঘটনা মমতা প্রমাণ করে দিলেন মমতাই তৃণমূল কংগ্রেস। মমতা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল, তাকে ছেড়ে যারা চলে গেছে, সেটা তার অনেক দোষ আছে, ত্রুটি আছে, নানা গাফিলতি আছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নানা অভিযোগ আছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দলের মধ্যে অভিযোগ আছে, দলের বাইরে অভিযোগ আছে, অনেক কিছু আছে। কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জি কোথাও একটা কর্মীদের কাছে যেভাবে ডাইরেক্ট কানেক্ট করতে পারেন, এবং মমতা ব্যানার্জি নাম করে 41% যে ভোট পেয়েছিল, আজকে হেরে যাওয়ার পরেও সবাই মমতা ব্যানার্জির ছবি এবং নাম ব্যবহার করেই ভোট পেয়েছে, অন্য কারোর নামে ভোট পায়নি। আজকে মমতা ব্যানার্জির হাত থেকে ক্ষমতা চলে গেছে, তার 80 জন এমএলএদের মধ্যে 65 জন ঋতপন্থী বলা হয়, ভাবতেও লজ্জা লাগে কার পন্থী, যার নামে মামলা রয়েছে বালুরঘাট। এবং ববি অরূপের মতো মমতার চোখ এবং কান, যারা সবচেয়ে সুবিধেভোগী ছিল গত 15 বছর ধরে, তারা চলে গেছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সবাই যদি চলেও যায়, ওনার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল ব্যক্তিগত। ফলে আমি মমতাকে নয় নয় করে 38 বছর ধরে খুব ব্যক্তিগতভাবে চিনি। তো কালকে আমি আশা করিনি যে সারা রাত্রি দুয়ার প্যান্ডেলে এসে, আমি রাত্রিবেলা দেখছিলাম রাত্রি 12টায়, রাত্রি 1:30টায়, 2টোয় ওই তার কেটে দেওয়া হয়েছে, প্যান্ডেল পাহারা দিয়েছে করে ভোরবেলা 8:30 8টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে, বা ওই ভোরবেলা 6টা 6:30টার সময় যারা পথচারী আসে, তার মধ্যে কিছু ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্টও যান, তাদের সাথে আলাদা করে সাক্ষাৎ করে, যেহেতু এক্স চিফ মিনিস্টার তিনি বাড়ি গেছেন এবং তারপর ফিরে এসছেন, বলছেন আমি সারা রাত্রি জেগে আছি। আমি এক্সপেক্ট করিনি মমতা এই 71-72 বছর বয়সেও এইটা ধরে রাখতে পারবে টেম্পো। কিন্তু একটা জিনিস দেখা গেল যে রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আসছিল, তাদেরকে আমি যতদূর জানি দিল্লি রোডে, বম্বে রোডে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আটকানো হয়েছে, মেট্রো স্টেশনে আটকানো হয়েছে, ঘিরে ধরে বলা হয়েছে যাওয়া যাবে না, বিভিন্ন বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যদিও তারা সেভাবে বাসে আসেনি। তারা ফ্ল্যাগ পকেটে পুরে বা ফ্ল্যাগ না নিয়েই তারা এসে ভিড় জমিয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিং, ওই ভিড়ের চরিত্রের মধ্যে আমি যা খবর পেলাম, এমন কিছু মানুষ আছেন যারা ইনফ্যাক্ট তারা আমাকে বলেওছে, যারা সিপিএম এর সাপোর্টার বা লেফটের সাপোর্টার, যারা মমতা বিরোধী ছিলেন, আজকে রাজ্যের যে পরিস্থিতি মনে করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রেখে সবাইকে এক হতে হবে, যেটা মমতাও কালকে বার্তা দিয়েছেন। তো আলটিমেটলি সি সাকসেসফুল। রাজনীতি মানুষই শেষ কথা বলে, কজন এমএলএ এমপি চলে গেল তা দিয়ে তো কেউ শেষ কথা বলে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। তো এই ঘটনার পরে পরিষ্কার হলো যে দক্ষিণবঙ্গে এখনো বিরোধী মূল রাশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে, এবং পাবলিকও রয়েছে, ভোটও রয়েছে। ওই 41% ভোট, কাকলি সুদীপরা চলে গেল 2% যদি ধরি, ঋতব্রত থেকে শুরু করে ববি অরূপরা চলে গেল আরো 2% ধরি, তাহলেও 35% ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই আছে। ভোটটা ট্রান্সফার হবে কিনা, পড়তে দেবে কিনা, সেটা আলাদা কথা। সাকসেসফুলি, মানে মমতা বারবার বলছিলেন যে ইনডোর আউটডোর। তো উনি 1992 সালের নভেম্বর মাসে মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়েছিলেন, তখন যুব কংগ্রেস নেত্রী কংগ্রেসের। ব্রিগেড ময়দান প্যারেড গ্রাউন্ডে একটা বিরাট ঘণ্টা হয়েছিল। তো তারপরে আবার পাল্টা সভা করেছিল সিপিএম। আর
আর 1997 সালের আগস্ট মাসে বা জুলাই এন্ডে, হ্যাঁ জুলাই এন্ডে যে এআইসিসি অধিবেশন হয়েছিল তাতে উনি আউটডোরে একটা সভা করেছিলেন, যে ইনডোরে কংগ্রেস কর্মীদের থেকে অনেক বেশি। আমি প্র্যাকটিক্যালি দুটো সভাই দেখেছি, এবং কালকের জোশ বলে যে একটা শব্দ হিন্দিতে বলা হয় কোট আনকোট, মানে প্রতিটা কথা বলছি পাবলিক রিয়াক্ট করছে। এটা সিনেমা আর্টিস্ট থেকে শুরু করলে নাট্যকর্মী বা সাধারণ যারা পাবলিক ডিল করেন তারা জানেন যে ইফ অডিয়েন্স ডাজ নট রিয়াক্ট, তার মানে তাদের সাথে আমার কানেকশনে কোথাও হচ্ছে। গত 5-6 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কানেকশনটা অনেকটা কেটে যাচ্ছিল, 3-4 বছর ধরে কাটছিল তো বটেই, মাঝখানেও একবার কেটেছিল। কারণ এত ফিল্ম স্টার তার ভিড় করে, কারণ সেই কানেকশনটা কোথাও আবার খুঁজে পেয়েছে। তো এনিওয়ে মমতা ইজ টোটালি সাকসেসফুল, যে আমি এখনো দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গে যেটুকুনি জায়গা হয় আমি প্রধান বিরোধী নেত্রী, সুতরাং আই অ্যাম দ্য মেইন চ্যালেঞ্জার। এবং মমতা খুব সাকসেসফুলি যেটা কালকে বলেছেন যে বিজেপি বিরোধী সব শক্তিকে এক হতে হবে, অর্থাৎ ইন্ডিয়া ব্লক হিসেবে লড়বো। কংগ্রেস এমনি এগ্রি করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আগামী ভোটগুলোতে যাবে, আমি এটা জানি বলে বলছি। রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট, এবং এটা প্রদেশ কংগ্রেসকে কমিউনিকেটও করে দেওয়া হয়েছে, এবং অধীর চৌধুরীকেও কমিউনিকেট করা হয়েছে, যিনি প্রবল মমতা বিরোধী। যে কারণে অধীর চৌধুরী আগের থেকে টোন ডাউন করে একাধিকবার ওই বহরমপুরে বসে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করেন তাতে বলেছেন যে মমতা ক্ষমা চাইলেই হবে। তো এনিওয়ে তাদের হয়েছে, এবার লেফটরা কি করবে সেটা জানা নেই, কিন্তু কালকে মমতা খুব ক্যালকুলেটিভ হয়েছে, আদ্যন্ত মমতা বিরোধী, অত্যন্ত সিপিএম এর লোক চন্দন, নাট্যকার চন্দন সেন, ক্যান্সার সার্ভাইভাল বা ক্যান্সার, তার যে বক্তব্য ওই একাডেমি অফ ফাইন আর্টসে চন্দন সেনের ওই ভিডিওটা আমি দেখছিলাম, হার্ডলি 25-30টা লোক হয়েছিল ওখানে। কিন্তু হয় না, একটা স্পার্ক থাকে না, গেরুয়া যেভাবে করে দেওয়া হয়েছে। কারণ আমি ছাত্রাবস্থা থেকে রাদার লেট 70s থেকে একাডেমি অফ ফাইন আর্টসের ওখানে যাই, তখন ছবি আঁকতাম, সেই হিসেবে যেতাম, পরে নাটক দেখতে গেছি। কখনো ওই ঘর নিয়ে কি নিয়ে সাদাই থাকতো বরাবর। এর চরিত্র কখনো সিদ্ধার্থ শঙ্কর রায় আমলে পরিবর্তন হয়নি, বামফ্রন্টের আমলে পরিবর্তন হয়নি, তৃণমূল আমলে পরিবর্তন হয়নি, কিন্তু এরা প্রথমেই করে দিল। এবং ওই চন্দন সেনের কথা সুর ধরে যেভাবে মমতা বলেছেন তাতে লেফটের ওপরেও কোথাও একটা চাপের সৃষ্টি হয়েছে। এবং লেফটের মধ্যে যে অংশটা সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে ভোকাল বলে আমরা দেখি, ইভেন দিল্লিতেও আজকে যে ছাত্রদের আন্দোলন হচ্ছে, অর্থাৎ যারা লিবারেশনের, সিপিআইএম এর লিবারেশন, তাদের কর্মীর সংখ্যা কিন্তু সারা ভারতেই নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে। তারা তো এটার পক্ষে, আমার কাছে যা খবর অন্যরাও পক্ষে। এখন সিপিএম কি করবে তাদের ব্যাপার, কিন্তু মমতা ইজ কমপ্লিটলি সাকসেসফুল তার বার্তা দেওয়ার ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চ্যালেঞ্জ করছেন তিনি মাথা নিচু করবেন না, মাথা দেব না, গলা কাটতে পারো। অভিষেকের বিরুদ্ধে যদি এখন অভিযোগ প্রমাণ করে বা ধরে, অভিষেক যদি 6 মাস জেল খাটে তাহলেও সে হিরো। আর যদি জেল লোকে না খাটাতে পারে তাহলে এবার থেকে লোকে বলবে ওর বিরুদ্ধে অভিযোগটা সবটাই কমপ্লিটলি মিথ্যে অভিযোগ। মানে এটা এমন হয়ে গেল না, তৃণমূলের মানে মমতা এবং তার ভাইপো আর সঙ্গে যে কজন আছে, সঙ্গে তো কেউই নেই। শোভনদার বয়স 80 বছর হয়ে গেছে। কুণাল এর আগে কিছু পোস্ট করলে তার বিরুদ্ধে সাথে সাথে লোকে গালাগাল করতে, এখন কুণালকে লোকে হিরো বলে। কল্যাণ ব্যানার্জি আর মহুয়া মৈত্র, যে দুজনের মুখ দেখা দেখি বন্ধ ছিল পার্লামেন্টে, মানে কল্যাণের বিরুদ্ধে গিয়ে মহুয়া কদিন আগে ওম বিড়লার কাছে কমপ্লেন করেছিল, তারা গিয়ে কর্মী সভা করছে। সব মিলিয়ে গোটা ব্যাপারটা যে জায়গায় দাঁড়ালো, তাতে এটা খুব স্পষ্ট হয়ে গেল যে এখনো কর্মী, মমতা বারবার বলেন যে কর্মীরাই সম্পদ। এটা আমি গত আজকে 30 বছর ধরে দেখছি, তৃণমূল করার পর ও বলে কর্মীরাই সম্পদ। যদিও এই কথা বলে কর্মীদের ভোট নেন আর কতগুলো ধান্দাবাজ লোক, নানা রকম সেলিব্রিটি তাদেরকে জয়েন করান, তারপরে মমতা নিজের মতো করে দল চালায়, এটাই তার নীতি। কারণ রাদার এক্সটেন্ডেড ফ্যান ক্লাব, এর মধ্যে কোনো ইডিওলজির কোনো ব্যাপারই নেই, ক্ষমতায় থাকা। ক্ষমতাচ্যুত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে এখনো কর্মীরা তার সঙ্গে রয়েছেন। দ্যাটস দ্য ভেরি মাচ প্লাস পয়েন্ট। যদিও তারা সমালোচনা করছেন যে দিদির ভোট, দিদি এদের কেন নিয়েছে, অর্থাৎ কর্মীরা তো এটাই করে, সমালোচনাও করব কিন্তু উই আর উইথ ইউ। কংগ্রেসের আজকে যে আমরা দেখতে পাচ্ছি, অল ইন্ডিয়া কংগ্রেসের কর্মীরা কি সমালোচনা করে না? করে, বাট দে আর উইথ রাহুল গান্ধী। তো এইটাই হয়ে গেছে ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু মমতা মানে কয়েক কদম এগিয়ে গেল, এবং মমতা কালকে নার্ভ পেয়ে গেলেন যে আমি এখন থেকে জেলা সফরে বেরোবো, আপনারা ডিম খেতে প্রস্তুত। অর্থাৎ মমতা যদি জেলা সফরে বেরোয়, সেখানে নিঃসন্দেহে এক একটা জায়গা 5,000-7,000 করে লোক জড়ো হবে।
সভা করতে দিলেও বিপদ, আর না দিলেও বিপদ। শুভেন্দু অধিকারীর পক্ষে কিন্তু গোটা ব্যাপারটা খুব চাপের হয়ে দাঁড়ালো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা খুব কৌশলী কথা বলেছেন যে শুভেন্দু অধিকারী 10 বছর আমাদের সাথে ছিলেন, তার সব ফাইলও আছে, এবার কিন্তু আমিও বলতে শুরু করব। উনি যেরকম নন্দীগ্রামের ওই ফাইলে বলেছেন 25 লাখ টাকা দেননি, তো শুভেন্দুর অধিকারী তো মমতারই সৃষ্টি। তো শুভেন্দুর অধিকারী আর মমতা নিশ্চয়ই তার সমস্ত কিছু রেখেছেন, মমতাও বলবেন। এবার ব্যাপারটা এমন দিকে যাবে যেটা শুভেন্দুর পক্ষেও খুব একটা যে স্বস্তিকর ব্যাপার সেটা হবে না। তাই এই যে মমতা ব্যানার্জির পুনরুত্থান হলো, আমরা যদি এটাকে পুনরুত্থান বলে মনে করি, তাহলে সেই প্রেক্ষাপটে আহ এবার বিজেপির কৌশল কি হবে? বিজেপির কৌশল হবে বিরোধী ভোটটাকে ভেঙে রাখার। আর মমতা চেষ্টা করবে যে এই রাজ্যে আগামী লোকসভা ইলেকশনে 1:1 প্রার্থী দেওয়ার। 1:1 যদি হুম, প্রার্থী দেয়, আজকের যে সিচুয়েশন, অ্যাজ অন টুডের যে সিচুয়েশন ইলেকশনের পর হয়েছিল, হুম, তাতে যদি ডিলিমিটেশন না হয়, আমি ধরে নিলাম 42টা সিটই থাকে, তাহলে বিজেপি চোখ কান বুঝে 36-37টা সিট জিতবে বলে বিজেপি ভাবছিল। 38টাও জিততে পারত। কারণ আমরা অতীতে দেখেছি 2004-এ মমতা একা জিতেছিল, কংগ্রেসের 7টা বাদ দিলে বাদ বাকিতে বামফ্রন্টই জিতেছিল। সেই রকম একটা অবস্থায় বিজেপি মানে এতটাই কনফিডেন্সে চলে যাচ্ছে। কিন্তু যে মুহূর্তে এই ভাগাভাগিটা বন্ধ হয়ে একের বিরুদ্ধে এক যদি ক্যান্ডিডেট হয়, হুম, তখন কিন্তু বিজেপি উইল ফেস দ্য টাফেস্ট কন্টেস্ট। তখন অর্ধেক সিট জিততে পারবে কিনা বিজেপিকে ভাবতে হবে। হুম, কারণ এখনো রাজ্যের 55% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, আর 45% মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে। হুম। রাজ্যে এই হকার উচ্ছেদ, গরু বিক্রি বন্ধ, বিভিন্ন কানুন, মুসলিমদের কর্নার হওয়া, বা আহ, প্রায় 80 লক্ষ যেভাবেই হোক না কেন মহিলা লক্ষ্মীর ভান্ডার না, মানে হুম, অন্নপূর্ণা ভান্ডার না পাওয়া, তার মধ্যে যদি 30 লক্ষ জেনুইন বাদগাজও ধরি তাহলেও 50 হুম। লক্ষ এই সব মিলিয়ে একটা পুঞ্জীভূত ক্ষোভ নানা কারণে এই গভর্নমেন্টের বিরুদ্ধে দেখা দিচ্ছে, এবং খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটাকে যদি মমতা ক্যাপিটালাইজ করতে পারে, সেটাকে সিপিএম ও কংগ্রেসও চাইবে ক্যাপিটালাইজ করতে। এবং যদি 1:1 ক্যান্ডিডেট দেয়, তো বিজেপি উইল ফেস দ্য টাফেস্ট কন্টেস্ট। কলকাতা কর্পোরেশনের সামনে ইলেকশন আছে, বিজেপি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়, তাহলে বহু সিট বিরোধীরা জিতবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না করিয়ে দখল করে ভোট করে, তাহলে লোকে প্রশ্ন করবে যে কিসের পরিবর্তন, তোমরা তো একই লাইনে করছো। অর্থাৎ এ একটা শাঁকে করাতের মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি করলো, যে কারণে লোকে প্রশ্ন করছে যে এই পরিবর্তন কি চেয়েছিলাম, যে প্রকাশ বড়াইকের পেটে পা দিয়ে বালু পাচার, গরু পাচারের টাকা আদায়ের কথা 1.5 মাস 2 মাস আগে সুকান্ত মজুমদার বললেন অভিষেক ব্যানার্জিকে টাকা দেয়, তাকে মাননীয় বলে, তাকে গুণীজন বলে বিজেপিতে নিয়ে নেওয়া হলো। এবং এর পরবর্তী পর্যায়টা আলিপুরদুয়ারে ওখানকার যে বিজেপি যিনি প্রেসিডেন্ট মুখ বন্ধ করে রয়েছেন, কিন্তু আমি যে খবর পাচ্ছি যে এলাকায় এলাকায় আলিপুরদুয়ারে পার্টিকুলারলি আমার কথা হচ্ছে, তো ওই দিন রাত্রিবেলা বিজেপি কর্মীরা মেন পার্টি অফিস ঘিরে ধরে বিরাট বিক্ষোভ করে। এখন তো মেন স্ট্রিম মিডিয়া এগুলো দেখায় না, হয়তো লোকাল কিছু এডিশনে বেরোয়। পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা বিক্ষোভ করেছে। এবং বিজেপি কারা করতো এটাও মাথায় রাখতে হবে, বিজেপি যারা করতো এই কবছরে তারা মূলত লেফটের লোক ছিল, তারা আবার লেফটে ফিরে যাচ্ছে। এটা যদি ট্রেন্ড হতে শুরু করে, যে ভাই তুমি 2 মাস আগে মানুষের স্মৃতিটা তো মুছতে একটু সময় নেয় রে বাবা। সে 21শে জুলাই হয়েছে 1993 সালে, তারপরে 3টে প্রজন্ম প্রায় চলে গেছে, আজকে 2026, 30 বছর আগে 21শে জুলাই হয়েছে। এইবার সেই স্মৃতিটাকে প্রতিবার কেন খুঁচিয়ে খুঁচিয়ে তোলা হয়? প্রসন্দা, ইতিহাসে আমরা দেখেছি বিজেপি যে কোনো রাজ্যে, সেটা মহারাষ্ট্র হোক, বিহার হোক, সব সময় বিরোধী দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে এই 21শে জুলাইয়ের পর উদ্ধব ঠাকরে এবং মমতা ব্যানার্জির মধ্যে আপনি কি তফাৎ দেখতে পাচ্ছেন? না, এইটা বিজেপি কবে থেকে ভাব, বিজেপিকে বলা হতো পার্টি উইথ ডিফারেন্স। আমরা অন্যের দল ভাঙি না, অন্যদের হুম, মতো চুরি করি না, এটা বলেই বাজপেয়ী আদবানি জমানো জমা থেকে শেষ হয়ে গেছে। হুম, এই মোদি সার বিজেপি তো আর পার্টি কোনো ডিফারেন্স নেই, বরং পার্টি উইথ, মানে হুম, কি বলবো, মানে মোর দলদল, আরো কর্দমাক্ত হয়েছে তারা। প্রতিটা রাজ্যে মধ্যপ্রদেশ কিভাবে দখল করলো আমরা দেখেছি, রিজাইন করিয়ে দিল বিধায়কদের। হুম, আহ, হুম, উম, আমাদের একে সিন্ধিয়াকে তাদের দলে নিয়ে নিল। এই প্রত্যেকটা রাজ্যে এই মোদি শাহ ক্ষমতায় আসার পরে হুম। এটা প্রকট হয়েছে।
তা মোদি শাহ গুজরাটি দুজন যেভাবে চালাচ্ছেন, তাতে তো সাধারণ পুরনো বিজেপির যে নীতি, তারা ওই একটা কথা বলেন, সাম দাম দণ্ডভেদ। দেখুন, ইংরেজরাও তাদের মতো করে ভেবেছিলেন চলবে, আবার একসময় ইন্দিরা গান্ধীও ভেবেছিল চলবে, আর মোদি শাহ মনে করছে চলবে, এবং তাদের পেছনে একসময় বিজনেসম্যানরা কংগ্রেসের পেছনে দাঁড়াতো। তো এখন এই সবাই যেন আদানি আম্বানি দাঁড়িয়ে আছে মোদি শাহের পেছনে, তা দিয়েই চলছে। কিন্তু খেলাটা বড় জটিল, কারণ হচ্ছে এই ভাঙনের প্রক্রিয়ায় যে অর্থ লাগে, সেই অর্থ যে শুধুমাত্র ওই বিজনেসম্যানরাই সরবরাহ করছে, উল্টো দিকেও আরো অন্তত দেশের হাজার উদ্যোগপতি আছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তাদেরও ক্ষোভ জন্মাচ্ছে। প্রসন্নদা, একটু আগে আপনি একটা কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি যদি জেল খাটে বেরিয়ে এসে সে একজন হিরো হয়ে যাবে, বীর হয়ে যাবে। আবার যদি জেল নাও খাটে তাহলে মানুষ মনে করবে যে ওনার এগেনস্টে এই যে পুরো ইডির সিবিআই বারবার, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সব বারবার করে তলব করছে, ভয়েস স্যাম্পল নিচ্ছে, এগুলো সবই ফালতু হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। সেইখান থেকে আমি জিজ্ঞেস করতে চাই, 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক ব্যানার্জিকে যেরকম ভাবে ভাষণ দিতে দেখা গেল, এত কিছুর পরেও, এত হেনস্থা হওয়ার পরেও উনি যেভাবে ভাষণ দিলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ছিলেন, প্রথমত কি আপনি কি মনে করছেন ওনার ব্যাপারে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার ওনাকে নিয়ে এখন কি বক্তব্য, মানে না, কি বলবেন আপনি অভিষেক ব্যানার্জির আমরা ব্যাপারে? আমাদের যাদের বয়স হয়েছে 50 ঊর্ধ্বে, 60 65, বা তৃণমূলের যারা রয়েছে পুরনো, হুম, তারা অনেকেই অভিষেক ব্যানার্জির এই যে কোট আনকোট বলতে পারেন অ্যারোগেন্ট হুম, কথাবার্তা, হুম, এটা পছন্দ করছে না, বা হুম, ওভার রিয়াক্ট কথাবার্তা পছন্দ করছে হুম, না। এইবার মনে রাখতে হবে যে অভিষেক ব্যানার্জি তার যে নতুন কর্মীদেরকে তুলে এনেছেন, আমরা দেখছি আইটি অমুক হুম, তমুক বিভিন্ন ব্যাপারে হুম, প্রচুর ইয়াং ছেলে মেয়ে হুম, এসছে, যাদের বয়স 55 60, তাদের সামনে তার পলিটিক্সে 10 বছর 15 বছর পড়ে। হুম, কিন্তু এই যে ইয়াং জেনারেশন, যাদের বয়স 22 বছর 25 বছর, তাদের সামনে তো আরো 40 বছর পড়ে আছে। হুম, তারা এই রোগটা চায় যে আমি দেখে নেবো বলা। হুম, আমি শুধু এদের কথাই বলছি না, আপনারা যে দুজন সিপিএম এর নেতাকে, হুম, যুব নেতা, হুম, সব সময় টিভি চ্যানেলের ডিবেটে দেখেন, আমি তাদের সাথে কথা বলছিলাম একটা আড্ডায়, হুম, তারাও ওই একই রোকে আমাকে বললো যে শুভেন্দু যে ট্রেন্ড সেট করে দিল, এরপর বিরোধী আমরাও যখন ক্ষমতা আসবো ছেড়ে কথা বলবো না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, মানে তাদের গলাতেও একই সুর। তো আসলে সে কিন্তু অ্যাড্রেস করছে তার ওই ওই আমি এটা অনেক বিশ্লেষণ করেছি যে এখন যাদের 20 থেকে 30 32 বয়স, হুম, যারা অভিষেক ব্যানার্জি অভিষেক দা জিন্দাবাদ বলছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ কম বস বলছে, বলে কথা বস বলছে। বলে কথা বলছে, তাদেরকে অ্যাড্রেস করছে অভিষেক ব্যানার্জি। এটা রাহুল গান্ধী একসময় করছিল, হুম, তখন রাহুল গান্ধীকে এরা পাপ্পু বলেছে। হুম, আজকে এটা করতে করতে 56 হয়ে গেছে। রাহুল গান্ধী করছে 44 বছর বয়স থেকে, যখন ক্ষমতা হারিয়েছিল, তার যে 56 বছর বয়সে বাকি সবার কাছে রাহুল গান্ধী হিরো। রাহুল গান্ধীর, মোদির পরেই কে? রাহুল গান্ধী। আর তো মাঝখানে আর কেউ আসছেই না, মিডিয়াতেও নেই, অন্য কোথাও নেই, পাবলিকেতেও নেই। মানে আজকে যদি মোদির বিকল্পকে, মানে ট্রুলি যেটা বলা হয় লিডার অফ অপোজিশন ইজ দ্য শ্যাডো প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার, তো সেই জায়গাটা রাহুল গান্ধী পেয়ে গেছে, এবং কালকের পরে তো ও ওই অ্যাড্রেসটা একইভাবে করছে। রাহুল গান্ধী অ্যাড্রেসটা করেছিল সত্যাগ্রহের পথে, আমি পায়ে হাঁটবো ইত্যাদি। কিন্তু যেহেতু লোকালি ফেস করতে হয় অনেক বেশি হ্যারাসমেন্ট, আমি জেলে, আমার কর্মীকে যদি আমি না বলি, মানে অভিষেকের সাইকোলজি এটাই। আমি কথা বলেছি কেন এই সাইকোলজিতে হুম, চলছে কিছু লোকের সাথে, তারা বলছে যাকে পাড়ার একটি ছেলেকে বা মেয়েকে মিথ্যে কেসে যখন তৃণমূল অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই তৃণমূলের বিজেপি যদি নিয়ে যায়, সে হয়তো 1 মাস বাদে ছাড়া পেলো বা 15 দিন বাদে ছাড়া পেলো, তার মনের মধ্যে ওইটা রাখতে হচ্ছে যে আমিও কিন্তু বদলা নেব। হুম, যদি এইটা না রাখে, হুম, ওই যে বলেছেন অভিষেক ডায়েরিতে লিখে রাখবেন, তাহলে তো সে পার্টিটা করবে না, সে করতে পারবে না। ও কিন্তু অ্যাড্রেস করছে ওই ওই ক্যাটেগরিকে। মমতা অ্যাড্রেস করছে যাদের বয়স 45 50 অ্যান্ড অ্যাবভ, আর অভিষেক ব্যানার্জি অ্যাড্রেস করছে যাদের বয়স 18 20 থেকে যাদের বয়স 30 32। ওই দুজনের অ্যাড্রেসের ভঙ্গি আলাদা, যে কারণে মানে আমি বুঝতে পারছি আর অভিষেক ব্যানার্জি বুঝতে পারছে না, হুম, বা ওদের সঙ্গে কল্যাণ ব্যানার্জি বুঝতে পারছে, অভিষেক বুঝতে পারছে না, এতটা কাঁচা প্লেয়ার বলে আমার কিন্তু মনে হয় না। আমি এটা নিয়ে বিস্তারিত ভেবেছি যে ওর অ্যারোগেন্সি তো কমানো দরকার, ওর তো সাবমিসিভ হওয়া দরকার। হুম, তারপর বলছেন না, ও যদি এটা না করে তাহলে ওর কাল এই কোটা অ্যারেঞ্জমেন্টের পেছনে আমি দেখছিলাম অচেনা সমস্ত ইয়াং ছেলে মেয়ে, হুম,
এইটাকে ধরে রাখতে গেলে অভিষেককে এটা করতেই হবে। এমনকি দেখা যাচ্ছিল মঞ্চে উঠে প্রথমেই যেরকম ধরনের হইচই পড়েছিল যখন উনি মঞ্চে উঠলেন, আমরা খুবই অবাক হয়েছিলাম। আর তারপরে উনি মাইক নিয়ে বললেন সবাইকে, আপনারা বসুন, আপনারা পড়ে যাবেন, হাত পা ভাঙবেন। এগুলো তো সবই কিছুটা রণকৌশল। হ্যাঁ, যে আমরা শুভেন্দু অধিকারীকেও তো একইভাবে দেখেছি। শুভেন্দুকে আমি অতীতেও দেখেছি। শুভেন্দুকে যখন বিজেপির এই বিরোধী দলনেতা হলো একইভাবে বলতো যে আমরা ফিরে এসে বদলা নেবো, এই করবো সেই করবো, মেরে দেবো। এটা মমতাও যখন ইয়াং ছিলেন তা মনে রাখতে হবে মমতা কি না করেছেন। ডিসি গালে ওই বেদি ভবনে কালি লাগিয়ে দিয়েছেন, একে মেরেছেন, ধাক্কা মেরেছেন, দেখে নেবো বলেছেন, ক্ষমতায় আছি বলেছেন, ঠিক একই বলেছেন। তখন সেক্ষেত্রে মমতাকেও অ্যারোগেন্ট বলতো, জাতা বলতো সিপিএম। যে আমি 4টে ক্যারেক্টারের নাম বলছি, আপনি আমাকে তফাৎটা বুঝিয়ে বলুন। অভিষেক ব্যানার্জি ভার্সেস আদিত্য ঠাকরে, একনাথ শিন্ডে ভার্সেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। না, প্রথম কথা, একনাথ শিন্ডে নিজস্ব পুনাতে তার জমি ছিল, সে দীর্ঘদিন ধরে করেছে, পার্টিতে উঠে এসছে, টেস্টেড, হি ওয়াজ ভেরি ক্লোজ টু বাল ঠাকরে, ভেরি ক্লোজ টু উদ্ধব ঠাকরে। সুতরাং একনাথ শিন্ডে প্রমাণ করেছে যে তার একটা জনভিত্তি আছে, যেভাবেই থাক না কেন। উইদাউট মানে বাল ঠাকরে লিগাসিটাকে সে অস্বীকার করছে না, কিন্তু উদ্ধব ঠাকরে কে লিগাসিকে মর্যাদা না দিয়েও হি হ্যাজ সাম ফুটিংস। এবং ও যেহেতু একেবারে অটো ইউনিয়ন করতো, ওখান থেকে জমি থেকে উঠে আসা, এই ঋতব্রতর মতো ওপর থেকে প্যারাসুটে নামা নয়। সুতরাং তার একটা আলাদা, যে ঋতব্রত আর একনাথ শিন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে একেবারে কমপ্লিটলি পার্থক্য। মানে একনাথ শিন্ডে হ্যাজ সাম ফুটিংস, ঋতব্রত হ্যাজ নো ফুটিংস। ও একটা কাউন্সিল ইলেকশনে জিততে পারবে না, যে কোনো জায়গায় দাঁড়ায় ও ওই 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 নিয়ে জিততে পারবে না। সেকেন্ড হচ্ছে, মানে বিজেপি যদি এখন বুথ দখল করে ওকে জেতায় সেটা আলাদা কথা। সেকেন্ড হচ্ছে আদিত্য ঠাকরে। আদিত্য ঠাকরে মোর এখনকার ইয়াং জেনারেশনের সাথে অনেক বেশি কানেক্ট করে। উদ্ধব ঠাকরে, আমি যখন চিফ মিনিস্টার তখন শুনেছি বেশিরভাগ ফটো, বিশেষ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকতেন, প্রতিদিন যে মিট করতেন তাও নয়। কিন্তু আদিত্য ইজ মোর অ্যাকোয়েন্টেড উইথ দ্য ইয়াং জেনারেশন, তাদের ভয়েস, তারা কি চাইছে। এই জন্য আমি, আমার এই যে বয়স হয়েছে, আমি কি জেনজিরা কি চাইছে অনেক সময় মনে হয় যে তারা অনেক বেকার দাবি করছে। এবং প্র্যাকটিক্যালি আমি মনে করি জেনজিরা কোনো মুভমেন্ট করতে পারে ঠিকই, কিন্তু খুব এলোমেলো, কিন্তু পরিবর্তনের সাথে তো হয় না। বাংলাদেশেও জেনজিরা আসেনি পাওয়ারে, শ্রীলঙ্কাতেও জেনজিরা ভোটে কিছু যায় আসেনি, শ্রীলঙ্কাতেও জেনজিদের ভোটে কিছু যায় আসেনি। 3টে প্রতিবেশী দেশে যারা পরে ক্ষমতায় বসছে তারা সম্পূর্ণই টেস্টেড পলিটিক্যাল পার্টি, কিন্তু মুভমেন্টটা করছে। তো সেই ক্ষেত্রে একটা কোথাও আদিত্য ঠাকরে, অভিষেক ব্যানার্জি, এরা তো অন্য ধরনের। এরা তাদের যে সাপোর্ট বেস, তাদের যে কি বলবো ক্যাডার, বা তাদের যা ব্যক্তিগত সাপোর্টার, তাদেরকে উজ্জীবিত করার জন্য অন্যভাবে কথা বলছে। 21শে জুলাইয়ের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নয় 7-8 বছর আগেই একটা কমিশন বসিয়েছিল এবং রিপোর্ট সাবমিট করার কথা ছিল যে 21শে জুলাইয়ের লোকজনদের, যাদেরকে মারা হয়েছে তাদের পরিবারদেরকে কি করা হবে, টাকা দেওয়া হবে কি হবে না, অল দ্যাট। শুভেন্দু অধিকারী সেই রিপোর্টটা 21শে জুলাইয়ের আগে ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছে বা করেছিল বা করেছে, যে ওই রিপোর্টটা বা ওই কমিশনটার কিছু হলো না। এবং সেটা আমরা আগামীকাল মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনেছি যে সেই কমিশনটার কি হলো, যেটা জনগণের টাকা দিয়ে বনা কমিশন, সেখানে বারংবার মিটিং হতো, খাওয়া দাওয়া হতো, কিন্তু কোনো আবেদনপত্র জমা দেওয়া হতো না। সুব্রত কি বললো না বললো ওকে আমি কোনো গুরুত্বই দিই না, ও কেউই নয়। ও কি বললো, ও যত বলবে তত লোকে ওকে গালাগাল করবে, বালিশ চাটা অমুক তমুক বলবে, ও বাদ দেবে। ঋতব্রত কেউ ইজ নট এ পলিটিক্যাল ক্যারেক্টার। ওকে বানিয়ে দেয় কাঠপুতুল, এরকম অনেক সময় বানায় লোকে, তারা ইতিহাসের রাস্তাকুড়োতে স্থান পায়, এটা কোনো ব্যাপার না। খুব পলিটিক্যালি শুভেন্দু অধিকারী ফাঁস করে দুটো কথা বলেছে। 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল, দেয়নি, দ্যাটস ফ্যাক্ট। যদি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা গেছে। তারা বলার চেষ্টা করেছে আমরা টাকা না দিলেও আগেই চাকরি দিয়েছি প্রত্যেকটা পরিবারকে, এবং বিভিন্ন সময় টাকা দিয়েছি। মমতার একটা যুক্তি আছে, সেটা কতটা যুক্তি, শহীদ পরিবার কি করবে না করবে সেটা আলাদা ব্যাপার। এত পুরনো ঘটনা, কে চাকরি পেয়েছে কে চাকরি না পেয়েছে সেটা আলাদা কথা।
বরানগরের যেটা বলা হচ্ছে বিশ্বনাথ দাস তার পরিবার, বিশ্বনাথ দাসের পরিবারের লোকেরা হুম। অনেকদিন ধরে বিজেপির সাথে যুক্ত, আমি ওখানে থাকি বলে জানি, তার বিজেপির হুম। ক্যান্ডিডেট হতে চায়, তা বিজেপি করে। এটা আজকে থেকে করছে না, গত 4-5 বছর ধরেই বিজেপি করছে এবং বিজেপির সাথে যুক্ত। ফলে এটা ভাবার কোনো কারণ নেই হুম। যে তারা অস্বীকার করছে। তো বিজেপি করে তো সে তৃণমূলের সাথে যাবে কেন? এইবার বাকি কথা রইল যে কে দায়ী ছিল, হুম। সেইটা সুশান্ত চট্টোপাধ্যায়, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনে পরিষ্কার বলা নেই। হুম। কিন্তু এদের বক্তব্য গুলিচালন নির্দেশ তো কেউ দিয়েছিল, হুম। তখনকার হোম সেক্রেটারি ছিল মনীশ গুপ্ত, তাহলে মনীশ গুপ্ত দিয়ে থাকতে পারে। মনীশ গুপ্তই আবার বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে 2011 সালে দাঁড়িয়ে বুদ্ধবাবুকে হারিয়ে হুম। বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। হুম। এনিওয়ে মনীশ গুপ্তর নাম নেই, এটা সবার একটা জানার কৌতূহল ছিল হুম। কার। হুম। এই কমিশন বলেছে যে ফাইল পাওয়া যায়। এখন ফাইল পাওয়া যায়নি যদি হয়ে থাকে, তাহলে 1993 থেকে 2011 পর্যন্ত তো বামফ্রন্ট সরকার ছিল, হুম। তারা ফাইলগুলো নিয়ে কি করেছে কেউই জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইল কেন পাওয়া গেল না সেটা নিয়ে উনি আরেকবার কমিশন করতে বলেছেন, সেটা আর করেননি। আমার সম্ভবত প্রচুর ফাইল, সাধারণত হয় গভর্নমেন্ট চেঞ্জের সময় প্রচুর ফাইল গায়েব হয়ে যায়, হুম। আমরা জানি। এইবার মনীশ গুপ্ত যুক্ত ছিলেন, যে গুলির অর্ডার দিয়েছিল কি না দিয়েছিল হুম। সেটা আমি পরিষ্কার তো কেউই জানতে পারলো না। হুম। এইবার শুভেন্দু অধিকারীর বক্তব্য মনীশ গুপ্তকে বাঁচাতে তার নামটা দেওয়া হয়, হুম। হতে পারে সেটা বেনিফিট অফ ডাউট, সেটা নাও হতে পারে। হুম। অনেক ক্ষেত্রে এই যেরকম ছাত্রছাত্রীদের উপর লাঠি চালানো দিল্লিতে, কার নির্দেশে হলো সেটাই এখন অব্দি বোঝা যাচ্ছে না। এইভাবে সেটা বলছে একটা ফোন এসেছিল, তারপরেই লাঠি চালাতে শুরু করে। এখন এইগুলো অধিকাংশ সময় জানা যায় না। আমরা যেরকম সত্যি কথা বলতে কি অনেক কিছুই জানতে পারি না। হুম। এই যে মিস্টার রথ মারা গেলেন হুম। নতুন মন্ত্রিসভা শপথের আগে, হুম। মুখ্যমন্ত্রী যিনি একেবারে দেখতেন, আমরা এই 2.5 মাসে জানতে পারলাম তদন্তের কি হলো, কে মারলো না মারলো, জানতেই পারলাম না।